ওয়েলকাম। আজকে আমি নিউটনের গতিসূত্রের শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব শুরু করতে চলেছি। এটা কিন্তু থিওরির শেষ পর্ব। অঙ্কের জন্য আমি আরও কিছুটা পর্ব আমি করব, সেটা কিছুদিন পরে। যেটা বাকি ছিল আমাদের, তার প্রথম টপিকটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কনজারভেশন লস অফ লিনিয়ার মোমেন্টাম। এটা ফার্স্ট আমি এটা নিয়েই বলবো। বোর্ডে আমি দেখো লিখে রেখেছি, এই যে বিবৃতি সেটা লিখে রেখেছি, খুব ইম্পর্ট্যান্ট। কোনো বস্তু সংস্থার ওপর বাইরের থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তুর সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। তার মানে কি? তার মানে যদি দুটো বস্তু পরস্পর নিজেরা ধাক্কা মারে, যে বস্তুকে কিন্তু অন্য কোনো বস্তু ধাক্কা মারতে বাধ্য করছে না, বা অন্য কোনো বস্তুর জন্য কিন্তু দুটো বস্তু ধাক্কা মারছে না, তাহলে ধাক্কার আগে দুটো বস্তুর মোট যে রৈখিক ভরবেগ এবং ধাক্কার পরে বা সংঘাতের পরে ওদের যে রৈখিক ভরবেগ, মোট রৈখিক ভরবেগ, এই দুটো সমান হবে। অর্থাৎ বলতে পারবো যে সংঘর্ষের আগে মোট রৈখিক ভরবেগ, সংঘর্ষের পরে মোট রৈখিক বেগ সবসময় সমান হবে। আমি মনে করি দুটি বস্তু, একটি বস্তু ভর m1 আর একটি বস্তু ভর m2, এই দুটি বস্তু পরস্পর ধাক্কা মারল বা পরস্পর সংঘাত বা সংঘর্ষ ঘটালো, এবং সংঘর্ষ ঘটানোর পর এরা আবার আলাদা হয়ে গেল। সংঘর্ষ ঘটানোর আগে এটা বলছি সংঘাত বা সংঘর্ষ, তার আগে m1 বস্তুর প্রাথমিক ভর এর ভর m1 প্রাথমিক বেগ u1, m2 বস্তুর প্রাথমিক বেগ নিচ্ছে আমি u2। সংঘাতের পর m1 বস্তুর যে অন্তিম বেগ সেটা হলো v1, এবং m2 বস্তুর ক্ষেত্রে লিখছি আমি v2। আমি প্রত্যেককে ভেক্টর দিয়ে লিখছি। তাহলে লক্ষ্য করো, সংঘাতের আগে মোট ভরবেগ মানে প্রথম বস্তুর ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুর ভরবেগ। প্রথম বস্তুর ভরবেগ কত হবে? প্রথম বস্তুর ভর ইন্টু প্রাথমিক বেগ, দ্বিতীয় বস্তুর ভর ইন্টু এর যে বেগ, প্রাথমিক বেগ, সেটা হবে দ্বিতীয় বস্তুর ভরবেগ। সংঘাতের পর বা সংঘর্ষের পর m1 v1 এটা কি? সংঘাতের পর প্রথম বস্তুর অন্তিম ভরবেগ, আর m2 v2 এটা সংঘাতের পর দ্বিতীয় বস্তুর অন্তিম ভরবেগ। তাহলে লিখি সংঘাতের পূর্বে মোট ভরবেগ, অবশ্যই কিন্তু রৈখিক ভরবেগ, মাথায় রাখবে রৈখিক ভরবেগ কত হবে? m1 u1 প্লাস m2 u2। আর সংঘাতের পরে মোট রৈখিক ভরবেগ কত হবে? m1 v1 প্লাস m2 v2। সংঘাতের পূর্বে মোট রৈখিক ভরবেগ m1 u1 প্লাস m2 u2, এবং সংঘাতের পরে মোট রৈখিক ভরবেগ m1 v1 প্লাস m2 v2। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে যে এই দুটো ভরবেগ, অর্থাৎ সংঘাতের পূর্বে মোট যে ভরবেগ থাকবে এবং সংঘাতের পরে মোট যে ভরবেগ হবে, দুটো সবসময় সমান হবে যদি বাইরের থেকে কোনো বল প্রযুক্ত না হয়। আমি বাইরের থেকে কিন্তু কাউকে ঠেলছি না, কাউকে আমি ধাক্কা মারছি না, নিজেরাই ধাক্কা মারলো, তার ক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রযোজ্য হবে। বাইরের থেকে কোনো বল প্রযুক্ত না হলে, দেখো, কোনো বস্তু সংস্থার ওপর বাইরের থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। তার মানে ধ্রুবক থাকবে, প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ সবসময় সমান হবে। অর্থাৎ আমি লিখতে পারবো রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্রানুযায়ী কি পাবো? সংঘাতের পূর্বে মোট ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2
সমান সংঘাতের পরে মোট ভরবেগ m1 v1 প্লাস m2 v2। এই যে একটা ইকুয়েশন পেলাম m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, এটাই হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের যে গাণিতিক রূপ, যে ইকুয়েশন সেটা। তো কেউ যদি বলে যে আমি m1 u1 টাকে আমি লিখব p1 মানে প্রথম বস্তুর প্রাথমিক ভরবেগ, আমি এটাকে লিখব p2 আর অন্তিমকে লিখবো আমি p1 ড্যাশ, ওকে লিখবো p2 ড্যাশ। সেক্ষেত্রে আমি লিখবো p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর সমান p1 ড্যাশ ভেক্টর প্লাস p2 ড্যাশ ভেক্টর, এটাও লিখতে পারি। ওকে, যাই হোক, এটাই কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের মেন ইকুয়েশন। এবার এখান থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রতিষ্ঠা করব এবং নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করব। দুটোই কিন্তু পরীক্ষায় থাকে এবং এর আরেকটা পার্ট থাকে কলনবিদ্যা দিয়ে, মানে ক্যালকুলাস দিয়ে একটা পার্ট থাকে, সেটা আমি লাস্টে করছি। সেটা তোমার ক্যালকুলাস শিখলে ভালো বুঝবে, এখন একটু তোমাদের মনে রাখতে হবে, একটু সমস্যা হবে। যাই হোক, নেক্সট আমি কি করব, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। তাহলে নেক্সট আসলাম নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের যে প্রমাণ কি করে পাবো সেটা। লক্ষ্য করো, আগের যে চিত্র আমি এঁকেছিলাম সেটাকে আমি আঁকলাম। কি আঁকলাম, ধরি যে m1 এবং m2 দুটি বস্তু পরস্পর সংঘাত ঘটালো এবং সংঘাতের পরে উহাদের বেগ হলো যথাক্রমে v1 ও v2। এটা কিন্তু সংঘাতের সময়, এটা দুটো বস্তু কন্ট্যাক্ট না আসলে তো সংঘাত হবে না, দুটোকে স্পর্শ করতে হবে, ধাক্কা মারতে হবে। এবারে এখানে লক্ষ্য করো, আমি একটা লিখেছি f21 এবং একটা লিখেছি আমি f12। এই f21 এবং f12 এই দুটো কি জিনিস একটু বুঝতে হবে। দেখো, আমি প্রথম লিখেছি f21। f21টা কি, f21 হলো m1 বস্তুটি m2 বস্তুর ওপর যে বল কাজ করবে। কি বললাম, m1 বস্তুটি m2 বস্তুর ওপর, m1 বস্তুটি m2 বস্তুর ওপর যে বল প্রয়োগ করবে, এটা লক্ষ্য করো, কি চিহ্ন করো, m1টা m2 এর উপর যে বল প্রয়োগ করবে সেটা লিখছি f21। এই এটা দেখো তবে f21, তাহলে লিখি একটু, এটা লিখে দিই। f21টা কি, f21 হলো m1 বস্তু কর্তৃক m2 বস্তুর উপর প্রযুক্ত বল। লিখলাম যে m1 বস্তু কর্তৃক m2 বস্তুর উপর প্রযুক্ত বল। আর f12 কি হবে, f12 ঠিক উল্টো, m2 বস্তুটি m1 বস্তুর উপর, m2 বস্তুটি m1 বস্তুর উপর কত বল প্রয়োগ করবে, m1 বস্তু কর্তৃক m1 বস্তুর উপর প্রযুক্ত বল। ওকে, একটি লক্ষ্য করো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি ছিল, যে F ইকুয়াল টু কি ছিল, F ইকুয়াল টু ছিল ভর ইনটু ত্বরণ। আচ্ছা, F12টা লিখে দিই, F12 ওটা এই দিকে কাজ করবে, এইটা F12। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল, সবসময় বল সমান কি হয়, ভর ইনটু ত্বরণ। তাহলে এই যে বল, এটা সমান কি হবে, ভর ইনটু ত্বরণ, এটাও কিন্তু ভর ইনটু ত্বরণ। লক্ষ্য করো, তাহলে F21 কি বলেছি আমি, F21 বলেছি m1 বস্তু কর্তৃক m2 বস্তুর উপর প্রযুক্ত বল। তো বলটা কাজ করছে কার উপর, m2 বস্তুর উপর। তারপর লিখতে পারবো F21 মানে এটাও লিখতে পারবো যে m2 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, m2 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তার মানে বুঝবে একটু এগুলো, m2 যে বস্তু তার ভর এবং তার সঙ্গে কি তার যে ভরবেগের পরিবর্তনের হার। ওকে, তো m2 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে
m2 বস্তুর প্রাথমিক ভরবেগ কত, m2 বস্তুর প্রাথমিক ভরবেগ m2 u2 আর অন্তিম ভরবেগ m2 v2। লিখতে পারি অন্তিম ভরবেগ মানে প্রাথমিক ভরবেগ, অন্তিম ভরবেগ মানে প্রাথমিক ভরবেগ। আমি সেটা না করে আমি লিখবো এখানে m2 ইন্টু a2, বুঝবে? আমি এটাকে অন্যভাবে করবো। a2টা কি, a2 হলো m2 বস্তুর ত্বরণ, m2 বস্তুর ত্বরণ। ঠিক একইভাবে f12 কি, m2 বস্তু কর্তৃক m1 বস্তুর ওপর প্রযুক্ত বল। তার মানে কি, তার মানে বলতে পারবো এটা হলো m1 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, m1 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তার মানে m1 ইন্টু আমি লিখতে পারবো a1, a1 হলো m1 ভরের বস্তুর ত্বরণ। কেউ ইচ্ছা করলে আমি কিন্তু এখানে লিখতে পারতাম যে m1 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তন, আর লিখতে পারতাম m1 ইন্টু v1 মাইনাস m1 ইন্টু u1 বাই t। সেটা আমি এখন লিখলাম না, আমি এ দিয়ে লিখলাম, ত্বরণ দিয়ে লিখলাম, ওটা আমি পরে লিখবো। খুব সিম্পলি আমি f12 আর f21 কি জিনিস আমি পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো নিউটনের তৃতীয় সূত্র কি বলেছে। নিউটনের তৃতীয় সূত্র কিন্তু মেন বক্তব্য যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হবে। আমি যদি এটাকে ক্রিয়া ধরি, এটা কি প্রতিক্রিয়া হবে? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী কি হবে? ক্রিয়া সমান সবসময় কি হয়? প্রতিক্রিয়া। মাথায় রাখবে, ক্রিয়া সমান কি হয়? প্রতিক্রিয়া। আমি যদি প্রথমটাকে ক্রিয়া ধরি, এটা কি হবে? প্রতিক্রিয়া। দুটো কিন্তু বিপরীত দিকে কাজ করছে, একটা কি চিহ্ন নেবো, একটা নেগেটিভ চিহ্ন নেবো। এবারে মান বসিয়ে দাও। f21 কি ছিল? m2 a2 মাইনাস m1 a1। কি করলাম? এখান থেকে মানগুলো পুট করলাম। তাহলে m2 a2 কত, মানে দ্বিতীয় বস্তু ত্বরণ কত হবে? লিখে দিচ্ছি একটু। a2 হবে দ্বিতীয় বস্তু ত্বরণ, মানে দ্বিতীয় বস্তুর অন্তিম বেগ মাইনাস দ্বিতীয় বস্তুর প্রাথমিক বেগ, এটা বাই সময়। আর প্রথম বস্তুর ত্বরণ হবে প্রথম বস্তুর অন্তিম বেগ মাইনাস প্রথম বস্তুর প্রাথমিক বেগ বাই সময়, v2 মাইনাস u2 বাই t। আর এখানে হবে মাইনাস m1 ইন্টু v1 মাইনাস u1 বাই t। তো দুই দিকে t কাটতে পারবে, কি পড়ে থাকবে? m2 গুণ করে দিচ্ছি, v2 মাইনাস m2 u2 মাইনাস m1 v1 মাইনাস প্লাস m1 u1। আমি আলটিমেট এই ইকুয়েশন পেলাম, m2 v2 মাইনাস m2 u2 ইজ ইকাল টু মাইনাস m1 v1 প্লাস m1 u1। নেক্সট এই যে পরের লাইন, সেটা তো এখানে ধরবে না। ওকে, এক কাজ করি, সেটা আমি মুছে দিই, মুছে এখানে লিখি, দেখতে হবে না। পরের লাইনটা আমি এখানে লিখবো। কি পাবো এরপরে লাইন? বা m1 গুলো একদিক নিয়ে আসো, m1 গুলো মানে m1 মানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি প্রথম বস্তু ক্ষেত্রে m1 u1। কাজ করো, এই m1 v1 গুলো এটা এদিকে আনো, পাবলিকে m1 v1 প্লাস m2 v2 m2 u2 এই পাঠিয়ে দাও। কি থাকবে পরে? m1 u1 পড়ে আছে m2 u2। উল্টো করে দেখো, পাবো কি? এটা আগে নিয়ে এসো এদিকটা, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকাল টু m1 v1 প্লাস m2 v2। এটা কি সূত্র? এটা কি প্রথম বস্তুর প্রাথমিক ভরবেগ, দ্বিতীয় বস্তুর প্রাথমিক ভরবেগ, প্রথম বস্তুর অন্তিম ভরবেগ, দ্বিতীয় বস্তুর অন্তিম ভরবেগ। অর্থাৎ এক্ষেত্রে আমি কি পাচ্ছি? সংঘাতের পূর্বে, এটা সংঘাতের পূর্বে মোট রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ সমান সমান কি পাবো? সংঘাতের পরে মোট রৈখিক
ভরবেগ পাবো কি সংঘাতে পড়ে মোট রৈখিক ভরবেগ। তো এটাই কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমি কিন্তু নিউটনের যে তৃতীয় সূত্র সেখান থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করতে পারলাম। নেক্সট আমি উল্টো করব। উল্টো কি? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমি প্রতিষ্ঠা করব নিউটনের তৃতীয় গতিসূত্র। লক্ষ্য করো, নেক্সট আমরা এসছি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের গতিসূত্র কিভাবে পাবো সেটা আমরা দেখব। দেখো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি ছিল? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই, চিত্র আগের মতোই হবে। কি ছিল? সংঘাতে পূর্বে মোট ভরবেগ m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এক কাজ করো, এখানে আমি কি করলাম, এখানে আমি এই m1 গুলো একদিকে নিয়ে আসলাম, ওকে, আর m2 গুলো একদিকে নিয়ে যাব। কি করলাম? m1 u1 মাইনাস m1 v1 সমান m2 v2 মাইনাস m2 u2। এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, নিচে হবে, পাবো আমি m1 কি পাবো v1 মাইনাস u1 সমান m2 কমন নিলাম v2 মাইনাস u2। লক্ষ্য করো একটা জিনিস, আমি যদি নিচে দুই দিকে আমি একটা করে টি দিয়ে ভাগ দিই, আমি কি করলাম? দুই দিকে আমি একটা করে টি দিয়ে ভাগ দিলাম, এই দিকে একটা টি দিয়ে ভাগ করলাম, ডান পক্ষে সেখানে একটা টি দিয়ে ভাগ করলাম, কি পাবো? মাইনাস m1 v1 মাইনাস u1 বাই টি, মানে প্রথম বস্তুর বেগের পরিবর্তনের হার, প্রথম বস্তুর অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, মানে প্রথম বস্তুর ত্বরণ ইজ ইকুয়াল টু, একই হবে এটা কি দ্বিতীয় বস্তুর ত্বরণ। প্রথম বস্তুর ত্বরণ পেলাম, আর কি পেলাম? দ্বিতীয় বস্তুর ত্বরণ পেলাম। লক্ষ্য করো, প্রথম বস্তুর যে ত্বরণ তাকে আমি কি লিখলাম? তাকে লিখবো কি? প্রথম বস্তুর ত্বরণকে লিখবো কি? আমি এখানে লিখেছিলাম f12 দিয়ে। কি? f12 মানে কি? m1 ভরের উপর প্রযুক্ত বল, m1 ভরের উপর প্রযুক্ত বল কার কর্তৃক? m2 ভর কর্তৃক। f12 ইজ ইকুয়াল টু f21, বা একটু উল্টো করে লিখতে পারো, f21 ইজ ইকুয়াল টু মাইনাস f12। এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। বলতে পারবো কি? ক্রিয়া সমান প্রতিক্রিয়া, ক্রিয়া সমান প্রতিক্রিয়া, বিপরীত দিয়ে কাজ করছে, প্রতিক্রিয়া, সরি বার ভুলে গেছে, ক্রিয়া সমান প্রতিক্রিয়া, এটা আমি পেলাম। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে দুটি করা যায়, নিউটনের তৃতীয় সূত্র থেকে যেরকম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব, আমি আগেরটা করেছি, এটাও করা যায়। রৈখিক ভরবেগ থেকে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করা যায়। দুটো কিন্তু উল্টো প্রসেস, আগেরটা যাই করলাম এর ঠিক উল্টোভাবে আমি করলাম। নেক্সট আমি দেখাবো কলনবিদ্যার সাহায্যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে প্রমাণ করা যায় সেটা কলনবিদ্যার সাহায্যে একটু আমি দেখাবো। যারা একদম নতুন 11 উঠেছ অতটা ভালো বুঝতে পারবে না, কারণ কলনবিদ্যা শিখলে খুব ক্লিয়ার বুঝতে পারবে। আমি একমাত্রিক গতিতে কিন্তু কিছুটা ধারণা দিয়েছিলাম কলনবিদ্যা নিয়ে, তো পারলে সে ভিডিওটা একটু দেখে নিও। কলনবিদ্যার সাহায্যে তৃতীয় সূত্রের নিউটনের তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেটা আমি প্রতিষ্ঠা করব। একদম আগে যে পিকচার ছিল সেম পিকচার হবে, একই চিত্র একই ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু এটা রাখিনি, মুছে দিয়েছি। তাই নিউটনের যে তৃতীয় সূত্র, তৃতীয় গতিসূত্র কি ছিল? f21 সমান লিখছিলাম আমি মাইনাস f12, f21 লিখতাম মাইনাস f12। লক্ষ্য করে জায়গাটায় এই f21, এই f21 অ্যাকচুয়ালি জিনিসটা কি ছিল? এটা আমি f21 কে লিখেছিলাম m2 ইন্টু a2, কি লিখেছিলাম? লিখছি f21 কে লিখেছিলাম
m2 ইন্টু a2, আর f1 টুকু লিখেছিলাম m1 ইন্টু a1। লক্ষ্য করো, এই লিখেছিলাম। f21 কি লিখেছিলাম যে m2 ইন্টু a2, আর f1 টুকু লিখেছিলাম m1 ইন্টু a1। এখন এই জিনিসটা মানে কি? এটা মানে হলো m2 v2 মাইনাস u2 বাই t। এটা মানে হলো m1 v1 মাইনাস u1 বাই t। ভেক্টর চিহ্ন দিলাম। তো যদি গুণ করে দিই কি হবে? m2 v2 মাইনাস m2 u2 বাই t। তো এটা কিন্তু অপরটা অ্যাকচুয়ালি কি? অপরটা কিন্তু আমি অ্যাকচুয়ালি পাচ্ছি ভরবেগের পরিবর্তন। অপরটা কি পাচ্ছি? ভরবেগের পরিবর্তন। তো f21 আমি কি লিখতে পারবো? f21 হলো m2 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। m2 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার লিখতে পারবো f21 ইকুয়াল টু লিখতে পারবো dp2 বাই dt। p2 মানে কি? দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন বাই dt। একইভাবে নিচেটা কি লিখতে পারবো? ddt অফ p1, প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এই মান দুটো আমি এখানে বসিয়ে দেবো। পাবো কি? dp2 বাই dt সমান মাইনাস dp1 বাই dt। একদিকে নিয়ে এসো ddt p2, ও ভেক্টরগুলো মাথায় এর মাথায় হবে, প্লাস নিচে হলে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো ddt অফ p1 ইজ ইকুয়াল টু 0, বা লিখতে পারবো ddt অফ p2 প্লাস p1 ইজ ইকুয়াল টু 0। এখন আমি যদি এবারে এই ডেরিভেটিভটা তুলে দিই, তোলা নিয়ম কি? তোলা একমাত্র নিয়ম কি? ইন্টিগ্রেশন করা। পরে শিখবে, বাট খুব সিম্পল লিখছি আমি। তুলে দিলে কি হবে? p2 প্লাস p1 সমান একটা ধ্রুবক হয়। তার কারণ কোনো ধ্রুবক হলে তারই একমাত্র ডেরিভেটিভ শূন্য হওয়া সম্ভব। বা লিখতে পারবো p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর ইজ ইকুয়াল টু ধ্রুবক। তার মানে কি? এর মানে হলো যে রৈখিক ভরবেগের সমষ্টি সবসময় ধ্রুবক। রৈখিক ভরবেগের সমষ্টি সবসময় ধ্রুবক। প্রথম বস্তু রৈখিক ভরবেগ, দ্বিতীয় বস্তু রৈখিক ভরবেগ সবসময় এই যে যোগফল ধ্রুবক। এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কর্মীদের সাহায্যে কিন্তু আমি তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পেতে পারি। নেক্সট আমি যেটা করবো, বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয়, বা বন্দুক কেন পিছু হটে। যখন গুলি করা হয়, বন্দুক দিয়ে ফায়ার করা হয়, বন্দুক একটু পিছনে সরে আসে, কেন আসে এবং কি বেগে আসবে সেটা আমি নেক্সট তার প্রমাণটা করব। নেক্সট আমি আসলাম বন্দুকের প্রতিক্ষেপ। বন্দুকের প্রতিক্ষেপ জিনিসটা কি? যখন কোনো বন্দুক থেকে ফায়ার করা হয়, গুলি ফায়ার করা হয় বা বুলেট ফায়ার করা হয়, গুলি সামনে এগিয়ে যায় এবং বন্দুক কিন্তু পিছনে একটা ধাক্কা মানে পিছন দিকে একটু সরে আসে। সেখানে দেখবে পিস্তল বা ছোট যে মেশিনগুলো, সেগুলো কিন্তু দুই হাত দিয়ে নিয়ে গুলি করতে হয়, যেন হাত শক্ত করে থাকে, যেন পিছন দিকে ফিরে না আসতে পারে। এখন এই জিনিসটা কেন হয়? এটা সম্পূর্ণ হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র সেই অনুযায়ী। লক্ষ্য করো, আমি দুটো পিকচার রেখেছি। আমি প্রথমে গেছি কি সংঘাতের পূর্বে, যখন ফায়ার করিনি তার আগে কি হবে সেটা, মানে এটা কি ফায়ার করার আগে অবস্থা, আগে। এটা কি ফায়ার করার পরের অবস্থা। লক্ষ্য করো, আগে কি ছিল? আগে বন্দুকের মধ্যেও একটা গুলি ছিল, সেই গুলিটা ভর নিচ্ছি আমি কি ছোট হাতের এম। তা লক্ষ্য করো, এই ছোট হাতের এমটাকে কি বলছি আমি? আমি বলছি এটা বুলেটের ভর। আর বড় হাতে এম কি বলছি? বন্দুকের ভর। আর যখন ফায়ার করলাম, ট্রিগার চাপলাম, বুলেট সামনে বেরিয়ে যাবে একটা প্রচন্ড গতিবেগে, আমি সেটাকে লিখেছি ছোট হাতের ভি। ছোট হাতের ভি কি? বুলেটের গতিবেগ। আর বড় হাতের ভি হলো বন্দুকের গতিবেগ। আমি এইগুলো ভেক্টর চিহ্ন দিয়ে করছি, তো বুঝতে পারবে কোন দিকে বন্দুক সরে আসবে। তাহলে সংঘাত কোনটা? সংঘাত হলো ট্রিগারটা চাপা, যে মুহূর্তে বুলেটটা ফায়ার হবে। বুলেট কেন ফায়ার হয়, কেন সামনে এগিয়ে যায়, সেটা অন্য বিষয়, সেটা আমার এই চ্যাপ্টার এর সঙ্গে অন্তর্গত না, তার অনেক কারণ আছে।
এখন যে মুহূর্তে বুলেটটা ট্রিগার করার আগে বুলেট এবং বন্দুক কিন্তু একসঙ্গে থাকবে, এবং বুলেটও স্থির অবস্থায় আছে, বন্দুক সেও কিন্তু স্থির অবস্থায় আছে। অর্থাৎ সংঘাতের আগে বুলেট এবং বন্দুক দুটোই বেগ যেহেতু শূন্য, সেহেতু বুলেট ও বন্দুকের মোট রৈখিক ভরবেগ শূন্য। সংঘাতের আগে মোট রৈখিক ভরবেগ শূন্য, তার কারণ এটা মানে ভর এম ইন্টু সংঘাতের আগে বন্দুকের বেগ 0, এম ইন্টু 0 0, ছোটাতে এম ইন্টু 0 সেটাও 0, তো মোট রৈখিক ভরবেগ 0। এটা কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। ওকে, লিখছি একটু, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি হবে, সংঘাতের আগে মোট ভরবেগ সংঘাতের পরে মোট ভরবেগের সঙ্গে সমান। তারপরে কি হচ্ছে, বন্দুকের ভর ইন্টু বন্দুকের বেগ প্লাস বুলেটের ভর ইন্টু বুলেটের বেগ। বা লিখতে পারবো এম ভি, আমি আমাদের উদ্দেশ্য থাকে বন্দুকের বেগ নির্ণয়, তাই কাজ করি আমি এম ভি সমান লিখতে পারবো মাইনাস এম ছোট হাতে ভি। বা লিখতে পারবো ভি সমান মাইনাস এম বাই বড় হাতের এম ইন্টু ভি। লক্ষ্য করো এই যে মাইনাস চিহ্ন, নেগেটিভ চিহ্ন কি বলছে, যে বুলেটের গতিবেগ এবং বন্দুকের গতিবেগ দুটো বিপরীত দিকে। অর্থাৎ যদি বুলেটটা সামনের দিকে গতিশীল হয়, তাহলে কিন্তু বন্দুকটা পিছন দিকে গতিশীল হবে। বন্দুকটা কত বেগে গতিশীল হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এম বাই এম এর অনুপাতের উপর। যত বন্দুকের ভর কম হবে, তত কিন্তু বন্দুকের প্রতিক্ষেপ বেগ, এই বেগটাকে বলে প্রতিক্ষেপ বেগ, পিছন দিকে বেগ, পিছনে হটা বেগ, ইংলিশটা কি রিকয়েল ভেলোসিটি, রিকয়েল অফ গান, তার মান তত বেশি হবে। যত বন্দুক হালকা হবে তত পিছনে বন্দুকের বেগ বেশি হবে, যত বন্দুক ভারী হবে তত বন্দুকের বেগ কম হবে। এটা হলো বন্দুকের প্রতিক্ষেপ বেগের ইকুয়েশন। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের যে পার্ট সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের নেক্সট লাগবে রকেট এবং জেট প্লেন। রকেট এবং জেট ইঞ্জিন বা জেট প্লেন কীভাবে কাজ করে সেই নিয়ে আমরা নেক্সট আসবো। নেক্সট আমরা আসবো রকেট এবং জেট ইঞ্জিন দুটো কিন্তু একই টাইপের জিনিস, একটাই বেসিক পার্থক্য, রকেট ও তরল অক্সিজেন মানে দহন করার জন্য যে মেন উপাদান অক্সিজেন সেটা নিজের সঙ্গে বহন করে নিয়ে যায়, বহন করে চলে। আর জেট ইঞ্জিন সে কিন্তু অক্সিজেনটাকে বায়ুর থেকে গ্রহণ করে দহনে কাজে লাগায়। তাহলে সেই জন্য মেনলি জেট প্লেনগুলো বায়ুশূন্য স্থানে কিন্তু চলতে পারে না, যেহেতু অক্সিজেনটা বায়ু থেকে কালেক্ট করে। কিন্তু রকেট কিন্তু বায়ুশূন্য স্থানেও চলতে পারে, যেহেতু এর অক্সিজেন নিজের সঙ্গে ক্যারি করে, নিজের সঙ্গে বহন করে। তাহলে আমি প্রথম চিত্র লক্ষ্য করো, ব্লু কালার দিয়ে আমি কিছু পার্ট দেখিয়েছি রকেটের। কি পার্ট, এটা এর মধ্যে যে মেশিনপত্র বা যেগুলো আমি পাটা রকেট আছে সেইগুলো থাকে, এবং পেলোড কন্ট্রোল সিস্টেম সব কিন্তু ওর মধ্যে থাকে। তারপরে কি আছে, তরল জ্বালানি, যে জ্বালানি রকেটকে চালনা করে সেটা নেক্সট থাকবে। ওর মধ্যে কন্ট্রোল সিস্টেম সমস্ত যন্ত্রপাতি এর মধ্যে রাখা হয়। নেক্সট তরল জ্বালানি, যেটা আমরা জ্বালানি হিসেবে ইউজ করি, বিভিন্ন রকম ইউজ করা হয়, সেইগুলো আমরা এখানে রাখবো এই চেম্বারে। নেক্সট অক্সিজেন, ওকে লিকুইড করে প্রচণ্ড প্রেশারে ঢুকে রাখা হয় যাতে করে অনেক বেশি অক্সিজেন আমি নিতে পারি। এটা কি দহন কক্ষ, এখানে ছিদ্র থাকে, সাধারণত একটা ছিদ্র থাকে, আমি একটা রাখলেই ভালো হতো, অনেক ক্ষেত্রে অনেক বেশিও থাকতে পারে। এখানে একটা ছিদ্র থাকে যেখান থেকে কিন্তু এই গ্যাস প্রচণ্ড বেশিও থাকতে পারে, প্রচণ্ড গতিতে বাইরে পিছন দিকে বেরিয়ে যায়, তার জন্য রকেট ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। এই মোটামুটি একটা রকেটের গঠন। এখন এই রকেটের গতি কি হয় এবং যখন এই তরল অক্সিজেন এবং তরল জ্বালানি একসঙ্গে দহন কক্ষে আসবে, এসে ওখানে দহন হবে এবং একটা গ্যাস তৈরি করবে, সেই গ্যাস উচ্চ চাপে উত্তপ্ত গ্যাস কি করা হয়, এই ছিদ্র দিয়ে, নির্গমন যে ছিদ্র সেখান দিয়ে পিছন দিকে ওটাকে বার করা হয়। পিছন দিকে বার করার জন্য রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র, সেখান থেকে রকেটের ওপর সামনের দিকে সমান ও বিপরীতমুখী একটা ঘাত প্রযুক্ত হয়, তার জন্য কিন্তু রকেট ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। নেক্সট দেখো দুটো চিত্র রেখেছি। প্রথমে আমি এঁকেছি রকেট সামনের দিকে এগোচ্ছে ভি বেগে, যখন রকেটের ভর আমি নিয়েছি এম। কিন্তু কি হয়, যত টাইম যায় রকেটের জ্বালানি কমতে লাগে,
জ্বালানি তো পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে জ্বালানি কমবে। আমি ধরলাম ডিএম জ্বালানি পিছন দিয়ে বেরোচ্ছে কি গতিবেগে? ইউ গতিবেগে। তাহলে ডিএম জ্বালানি বার হওয়ার জন্য ভর কমে যাবে কতটা? ডিএম কমে যাবে, তখন বেগ হবে ভর হবে রকেটের এম মাইনাস ডিএম। যেহেতু রকেটটা একটু হালকা হয়ে যাচ্ছে, রকেটের গতিবেগ বেড়ে যাবে, তখন বেগ বেড়ে কত হবে? ভি প্লাস ডিভি। ভি প্লাস ডিভি সেটা গতিবেগ হবে। এক্ষেত্রে রকেটের যে গতি ক্যালকুলেশন সেটা আমি নেক্সট দেখাবো অঙ্ক করে যে কীভাবে রকেট যায়। লক্ষ্য করো, আমি ধরলাম কি যে কোনো একটা সময় টি সময়ে জ্বালানি সহ রকেটের যে মোট ভর সেটা এম, এবং অপরের দিকে রকেট অপর দিকে উঠছে কি গতিবেগে? ভি গতিবেগে। তাই রকেটের যে ভরবেগ, রকেটের যে ইনিশিয়াল ভরবেগ, প্রাথমিক ভরবেগ কত? ভরবেগ কত হবে? তখন এম ইন্টু ভি, এই ভরবেগে রকেট গতিশীল। এবারে আমি ধরলাম যে ডিটি সময়, খুব অল্প একটা টাইম পর, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যা খুশি নাও, খুব একটা অল্প ক্ষুদ্র সময় ডিটি, এই ডিটি সময়ে ডিএম ভর, এই ডিএম ভরের যে জ্বালানি সেটা কি হচ্ছে? পিছন দিয়ে রকেটের পিছনে ছিদ্র দিয়ে বাইরে বেরোচ্ছে কি গতিবেগে? ইউ গতিবেগে বাইরে বেরিয়ে পড়ছে। তাহলে কি হবে? ভূপৃষ্ঠের সাপেক্ষে, আমি বলতে ভূপৃষ্ঠের সাপেক্ষে এই যে গ্যাস বেরোচ্ছে তার গতিবেগ কত? তার গতিবেগ কিন্তু হবে ভি মাইনাস ইউ। কেন? লক্ষ্য করো, রকেট অপরে যাচ্ছে ভি গতিবেগে, ওকে, এই রকেট ধরো, আর পিছন দিয়ে গ্যাসটা বেরোচ্ছে ইউ গতিবেগে। তো গ্যাস তো রকেটের মধ্যে দিয়ে বেরোচ্ছে, এরকম বার হচ্ছে, সে কিন্তু এই গতিবেগ সম্পন্ন যান তার মধ্যে দিয়ে বার হচ্ছে। তাহলে বলতে পারো মাটির সাপেক্ষে কিন্তু ওই যে গ্যাস তার যে গতিবেগ সেটা কত হবে? ভি মাইনাস ইউ। লিখবো আমি ভূপৃষ্ঠের সাপেক্ষে ওই জ্বালানি দিয়ে গ্যাস বাড়াচ্ছে, গ্যাসের গতিবেগ কত হবে? ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ। লক্ষ্য করো, তাহলে গ্যাসের ভরবেগ কত হবে? গ্যাস কত ডিটি সময় কত গ্যাস বেরোচ্ছিল? ডিএম। অতএব গ্যাসের সব কিন্তু ভূপৃষ্ঠ থেকে করবো, গ্যাসের ভরবেগ কত হওয়া উচিত? ভাবো, খুব সিম্পল, ভর ইন্টু বেগ। ভর কত? ডিএম। বেগ কত পেয়েছি? ভি মাইনাস ইউ। এটা কি গ্যাসের ভরবেগ হবে। তাহলে এই ডিটি সময়, আমি অল্প ক্ষুদ্র সময় নিলাম ডিটি, এই ডিটি সময় অবকাশের শেষে রকেট ও তেলের ভর কি হবে? কমে যাবে। ভর কমে কত হবে? এম মাইনাস ডিএম। তো রকেট এবং তেল যে একসঙ্গে যে মোট ভর আমি এম নিয়েছিলাম তার কিন্তু ভর কমে কত হবে? এম মাইনাস ডিএম। তাই কি লিখবো? যে ডিটি সময় পর, তাই লিখি সময় পর রকেট, আমি রকেট বললে হয়, রকেট ও তেলের ভর কমে হবে কত হবে? এম মাইনাস ডিএম। এবং এর জন্য কি গতিবেগ বৃদ্ধি হবে, এবং গতিবেগ বৃদ্ধি পেয়ে কত হবে? ভি প্লাস ডিভি। কত হবে? ভি প্লাস ডিভি। তাহলে লক্ষ্য করো, এই ডিটি যে সময়ের পর রকেটের ভরবেগ কত হবে? রকেটের ভর এটা হচ্ছে, বেগ এটা হচ্ছে। ডিটি সময়ে রকেটের ভরবেগ কত হবে? এম মাইনাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি। তো আমি লিখতে পারবো ডিটি সময়ে রকেটের ভরবেগে পরিবর্তন, অ্যাকচুয়ালি এগুলো বলা উচিত ডিটি সময় অবকাশে, সময় পার্থক্য বলা উচিত। যাই হোক, ডিটি সময় অবকাশে রকেটের ভরবেগের পরিবর্তন কত হবে? লক্ষ্য করো, আমি লিখছি এটাকে ডিপি দিয়ে। ডিপি কত হবে? ডিপি ভেক্টর কত হবে? সেটা হবে রকেটের ভরবেগ যেটা হয়েছে নতুন, এটা মাইনাস কি? রকেটের ভরবেগ কত ছিল? লক্ষ্য করো, কত ছিল? এমভি এটা ছিল, আর গ্যাসের কত ছিল? ডিএম ইন্টু ভি মাইনাস ইউ। ডিএম ইন্টু
আমি এটা পরে লিখছি ভি মাইনাস ইউ, এটা এটা হবে ভরবেগ। তো এটা মাইনাস রকেটের এই, এটা কি ভরবেগের পরিবর্তন। এটা একটু ক্যালকুলেশন করতে হবে আমার, গুণ করে দাও। এম ভি প্লাস এম ডিভি মাইনাস ভি ডিএম মাইনাস ডিএম ইন্টু ডিভি মাইনাস এম ভি মাইনাস মাইনাস প্লাস ভিডিএম মাইনাস মাইনাস প্লাস মাইনাস ইউ ডিএম। ওকে, এখন এই ডিএম ডিভি এটা খুব ক্ষুদ্র বলে এটা কিন্তু আমি কি ধরবো, ওই পার্টটাকে আমি জিরো ধরবো। লক্ষ্য করো আমি কি কি পাচ্ছি, আমি পাচ্ছি একটা এমভি কাটবে, আর কি পাচ্ছি ভিডিএম কাটবে, কি পড়ে থাকবে, পড়ে থাকবে এম ইন্টু ডিভি মাইনাস পড়ে থাকবে ইউ ইন্টু ডিএম। আর এই ডিএম ডিভি দুটি খুব ক্ষুদ্র, আমি এটাকে প্রায় শূন্য ধরলাম। তা কি পেলাম আমি পেলাম কি যে ডিটি অবকাশে রকেটের যে ভরবেগের পরিবর্তন সেটা কি পেলাম, ডিপি সমান এম ডিভি মাইনাস ইউ ভেক্টর ইন্টু ডিএম। তাহলে রকেটের ভরবেগের পরিবর্তনের হার কত হবে, রকেটের লিখতে হবে তাহলে, বা সুতরাং রকেটের ভরবেগের পরিবর্তনের হার কত হবে, সেটা কিন্তু আমি লিখতে পারবো কি পাবো, ডিপি বাই ডিটি। এখানে লিখে দিই ডিপি বাই ডিটি কত হবে, এই যে পরিবর্তন সেটা বাই ডিটি, মানে এম ডিভি মাইনাস ইউ ডিএম বাই টি বাই ডিটি কি হবে, ডিপি বাই ডিটি কত হবে, এম ডিভি মাইনাস ইউ ডিএম বাই ডিটি। আমি নেক্সট এটা মুছে দিই, আর ধরবে না। এবার লক্ষ্য করো নিউটন কি বলেছিল, দ্বিতীয় সূত্রে বলেছিল যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার উহার ওপর প্রযুক্ত বলের সঙ্গে সমান। তাহলে এক্ষেত্রে রকেটের উপর কোন বল কাজ করছে, রকেটের ওজন, রকেটের কি কাজ করছে, রকেটের ওজন কাজ করছে নিচের দিকে, আর ভরবেগের পরিবর্তন হচ্ছে কোন দিকে, ওপরের দিকে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রে লিখতে পারবো ডিপি বাই ডিটি, ভরবেগের পরিবর্তনের হার, সেটা সমান লিখতে পারবো মাইনাস এমজি, মানে জিকে ভেক্টরতে লিখছি নিচের দিকে। তো এর মান কি ছিল দেখে লিখবো, এম ইন্টু ডিভি মাইনাস ইউ ইন্টু ডিএম বাই ডিটি সমান মাইনাস এমজি, সমান কি মাইনাস এমজি। নেক্সট আমি লিখতে পারবো, লক্ষ্য করো এখানে আমি একটু ভেঙে লিখতে পারবো, বা এম ইন্টু ডিভি বাই ডিটি মাইনাস লিখতে পারবো ইউ ডিএম বাই ডিটি সমান মাইনাস এমজি, বা একটু আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবো এম ইন্টু ডিভি বাই ডিটি সমান পাঠিয়ে দেওয়ার ইউ ডিএম বাই ডিটি মাইনাস এম জি। এটা লক্ষ্য করো এই যে ইউ ইন্টু ডিএম বাই ডিটি এটা কি, এটা হলো রকেটের ওপর প্রযুক্ত ঘাত, লিখছি এখানে ইউ ইন্টু ডিএম ডিটি কি হলো, রকেটের ওপর প্রযুক্ত ঘাত। তাহলে রকেটের ত্বরণ কি হবে, অর্থাৎ রকেটের ত্বরণ আমি হচ্ছি এ, ত্বরণ কি এ হচ্ছি, ত্বরণ কি হবে সবসময়, রকেটের ত্বরণ কি হবে এ সমান ডিভি বাই ডিটি, এর যে পরিবর্তন। লক্ষ্য করো আমি কি পাচ্ছি এখান থেকে, আমি এখান থেকে এটা পেয়েছি এম ইন্টু ডিভি বাই ডিটি সমান এটা। তাহলে এই এমটা রাখলে হবে না, কি করতে হবে, এম দিয়ে ভাগ দিয়ে দাও, ইউ বাই এম ডিএম বাই ডিটি মাইনাস এম দিয়ে ভাগ দাও জি।
এটা কিন্তু রকেটের ত্বরণ। এটা মুছে দিই। রকেটের ত্বরণের ইকুয়েশন আমি পাচ্ছি কি, এ ভেক্টর সমান ইউ ভেক্টর বাই এম ডিএম ডিটি মাইনাস জি ভেক্টর। এখন যত রকেট ধীরে ধীরে ওপরে উঠবে তত কি হবে, তত অভিকর্ষ ত্বরণ জি এর মান আস্তে আস্তে কি হবে, কমে যাবে, নগণ্য হয়ে যাবে বা একদম জিরো হয়ে যাবে। তখন রকেটের ত্বরণ কত হবে, কত আমি লিখতে পারবো, অনেক উচ্চতায় কি হবে, জি এর মান প্রায় জিরো হয়ে যাবে। তখন লিখতে পারবো ত্বরণ এ সমান ইউ ভেক্টর বাই এম ডিএম বাই ডিটি। তখন কিন্তু রকেটের যে ত্বরণ সেটা হবে ইউ বাই এম ডিএম বাই ডিটি। এখন যদি রকেটটাকে নির্দিষ্ট হারে সেখান থেকে গ্যাস নির্গত হয়, নির্দিষ্ট হারে গ্যাস নির্গত মানে ডিএম বাই ডিটি নির্দিষ্ট হয়, একটা কনস্ট্যান্ট হয়, তখন কি হবে, তখন দেখবে এই রকেটের ত্বরণ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বৃদ্ধি হয় কেন, তার কারণ হলো রকেটের ভর জ্বালানি দহন হবে তার আস্তে আস্তে কমবে, নিচে মানটা আস্তে আস্তে ভরটা কমবে। সুতরাং যতক্ষণ না সমস্ত জ্বালানি পুড়ে শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু রকেটের ত্বরণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। নির্দিষ্ট হারে জ্বালানি দহন করা মানে ডিএম বাই ডিটি কনস্ট্যান্ট, এ ডিপেন্ড করবে ইউ আর এম এর ওপর। যত জ্বালানি পুড়বে এম আস্তে আস্তে কমবে, অর্থাৎ এ বৃদ্ধি পাবে, ত্বরণ বৃদ্ধি পাবে। এটাই কিন্তু রকেটের ত্বরণের যে মেন ইকুয়েশন সেটা। জেট প্লেনের কার্যনীতি একই রকম, কিন্তু ওর ক্ষেত্রে প্রথমেই বললাম অক্সিজেনটা কিন্তু বায়ুর থেকে নেবে। আমি রকেট বা জেট প্লেনের কিছু পিকচার আমি এর সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমি পাই কিছু ভালো ভিডিও সেটাও চেষ্টা করছি লিঙ্কে দিয়ে দেওয়ার। আজকে মোটামুটি আমাদের নিউটনের যে গতিসূত্র অধ্যায় সেটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। আমরা পরের দিন নেক্সট যখন করবো মানে কিছু অঙ্ক, কিছু স্পেশাল কিছু টাইপের অঙ্ক আমরা দেখানোর চেষ্টা করব। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ।